মানুষ হলো সৃষ্টির সেরা জীব, অথচ সেরা মানুষ হয়েও কিন্তু আমরা আমাদের মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলি। নিজেদের আপনজনকে এত বেশি আঘাত করি যে তাদের হৃদয়টা একদম ভেঙে চুরে চুরমার হয়ে যায়। আঘাতের পর আঘাত দেওয়ার পরও যে একটা মানুষ কিভাবে টিকে থাকে সেটাই আমরা ভুলে যাই। তবুও কিন্তু আমরা তাদের থেকে ভালো ব্যবহার সবসময় আশা করে যাই। আমরা যে এতটা আঘাত দিয়েছি, কষ্ট দিয়েছি সেটা কিন্তু ভুলেই যাই। অথচ যেই মানুষটাকে আঘাত দিয়েছি সে কতটা কষ্ট পেয়েছে তার হৃদয়টা ভেঙে কিন্তু খান খান হয়ে গিয়েছে, কিন্তু সেটার খবর আমরা একদমই রাখতে চাই না। সময়ের সাথে সাথে হয়তো বা আমরা তিক্ততা ভুলে যাই, কিন্তু আমাদের ভিতরে যে ক্ষতটা হয় সেটা কিন্তু আজীবন থেকে যায়। সম্পর্কটা যতই ভালো হোক, আগের মতো সেই মানুষটার উপরে টান আর থাকে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুরেনিয়াস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আমি আজকের ব্লগটি সকাল থেকে শুরু করছি। আমার যে সকল আপু এবং ভাইয়ার এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটা লাইক করে দিও। তোমরা একদমই লাইক করতে চাও না। আমি দেখেছি আমার ভিডিওতে যতটা ওয়াচ হয় তার থেকে মানে হাজার গুণ কম লাইক পড়ে। আমি আসলে জানি না আমার আপু এবং ভাইয়ারা কেন লাইক দিতে এত কার্পণ্য বোধ করে। আমি আশা করি এখন থেকে তোমরা লাইক দিয়েই ভিডিওটা দেখা শুরু করবে। আমি কিন্তু যার ভিডিও দেখি লাইক দিয়ে দেখা শুরু করি। তো যাই হোক, আর যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। প্রতিদিনের মতো এই কথাগুলো বললাম। এই তো সকালে নাস্তা কিন্তু করে নিয়েছি আমি, আমার হাজব্যান্ড কিন্তু কাজে চলে গিয়েছে। এদিকে হচ্ছে আমি একটা পেটিকোট বানাবো, মানে সয়েসেট সায়া যেটা বলে। তো এটার জন্যই তো কাপড়টা কাটছিলাম। সকাল থেকেই শরীরটা একদমই ভালো ছিল না। হঠাৎ করে প্রচন্ড রকমের পেট ব্যথা। অ্যাকচুয়ালি আমার পিরিয়ডের সময় প্রচুর পেট ব্যথা হয়, বাট এবার কিন্তু একদমই ডিফারেন্ট হয়েছে। মানে 6 বছর পরে এতটা পেইন হয়েছে। তীব্র ব্যথা নিয়ে ঘরের কাজগুলো কমপ্লিট করলাম। এই তো ঘরটর গুছিয়ে নিয়েছি, সেগুলো আর ভিডিও দেখাইনি যেহেতু শরীরটা খারাপ ছিল। আর আমার হাজব্যান্ডের থেকে শুনেছি আমার শাশুড়িরা ঢাকায় আসছে, মানে আমার ভাসুরের বাসা আছে। তো আমাদের বাসায় আজকে রাতে আসার কথা ছিল। তো এটার জন্য একটু সবকিছু গুছিয়ে নিয়েছি যেহেতু শরীরটা খারাপ। আর হঠাৎ করেই মানে এই শরীর খারাপের মধ্যে মেহমান আসবে, যাই হোক দুটো একসঙ্গে হয়ে গিয়েছে। আর এদিকে আমার প্রিন্সেস বেবিটা দেখো পোজ দেওয়া শুরু করে দিয়েছে। ক্যামেরা দেখলে মামি আমি ছবি তুলবো, একটু ছবি তুলে দাও। তো আমি ওর ছবি তুলছিলাম আর এদিকে কিন্তু আমি ভিডিও করছিলাম। ভিডিওটা অন ছিল তাই কিন্তু ভিডিও হয়ে গিয়েছে। এত বেশি পোজ দিবে, মানে পোচের উপরে পোচ। একটা ছবি যে ক্লিক করবো সেই সময়টাও কিন্তু ও দেয় না। তো এদিকে দেখো মিউজিক ছাড়াই কিন্তু আবার ডান্স শুরু করে দিয়েছে, কারণ তার মনটা আজকে নাকি ভীষণ ভালো। তার বাবা তাকে অনেকগুলা গিফট দিয়েছে, তো এটার জন্য তার মন ভালো। আর আমাকে কিন্তু কাজও করে দিয়েছে, বালিশগুলা কিন্তু আমার বেবিটাই গুছিয়ে দিয়েছে। তো এই মুহূর্তে এত বেশি পেইন ছিল, আমি আসলে দুপুরে রান্না বান্না কিছুই করতে পারিনি। তো দুপুরে আমার বেবির আবদার ছিল খিচুড়ি খাবে, ওর জন্য একটুখানি খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম। আর ওর যে খাবারটা অবশিষ্ট ছিল ওটাই কিন্তু আমি খেয়ে নিয়েছি, কারণ আমার শ্বশুর শাশুড়ি রাতে আসার কথা। সো আমি ভেবেছিলাম বিকালে একটু ভালো লাগলে তখনই রান্নাটা সেরে ফেলবো, যাতে রাতে আমার ঝামেলা না হয়। কিন্তু তারা হঠাৎ করে দুপুরবেলা চলে আসছে, মানে হচ্ছে 2:30টার দিকে তারা চলে আসছে আমার বাসায়। তো আমি তো পুরাই হতভম্ব হয়ে গিয়েছি, কারণ আমি যেহেতু রান্না করিনি তো তাদের কি খেতে দিব, একদম পুরো অস্থির লাগছিল। দেন আমার শ্বশুর শাশুড়ি বললো তারা খেয়ে আসছে আমার ননদের বাসা থেকে। তো যেহেতু ও চকবাজার থাকে আর আমি লালবাগে থাকি, খুবই কাছাকাছি, মানে একদমই দেরি লাগেনি রিক্সা আসতে। তো তারা খাওয়া দাওয়া করেই কিন্তু চলে আসছে, ভেবেছিল হয়তো বৃষ্টি আসবে, এটার জন্য তাড়াতাড়ি চলে আসছে। আমার হাজবেন্ডও জানে না তারা চলে আসছে। তো আর কি করার, তারা যেহেতু দুপুরে খেয়ে আসছে এসে রেস্ট নিচ্ছিল। আর আমি বিকালে তাদের জন্য নাস্তা বানিয়েছি, কেক বানানো ছিল ফ্রিজে। তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। তো কেক দিয়েছিলাম তাদের খেতে, বিস্কিট ছিল, চানাচুর ছিল, তারপর হচ্ছে ফল টল যাই ছিল তাদেরকে নাস্তা দিয়ে সন্ধ্যাবেলা এই তো আমি কিন্তু রান্নাবান্নার কাজে লেগে গিয়েছি। আসলে আমি এতটাই মানে অসুস্থ ছিলাম, আমি পা দিয়ে দাঁড়াতে পারছিলাম না। আমার কোমর থেকে 2 পা পর্যন্ত মনে হচ্ছিল একদম মানে শিরশির, কি বলবো তোমাদের, একদমই এনার্জি পাচ্ছিলাম না। মানে কান্না করতে মন চাচ্ছিল। আমি এইরকম ব্যথা অনুভব করতাম বিয়ের আগে, বিয়ের পরে কিন্তু আমার টোটালি এই তো গত 6 বছর ধরে এরকম ব্যথা হয় না। তারপরে হচ্ছে মানে আমি এতটাই তীব্র ব্যথা, আমি কিন্তু ব্যথার যন্ত্রণায় বমি করে দিয়েছি। তো এই প্রবলেমগুলো আমার বিয়ের আগে হতো, বমিটিং হয়ে যেত মানে এই ব্যথার কারণে। তো যাই হোক, তোমরা আমাদের ক্যাপশন দেখে বুঝতেই পারছো আমার শাশুড়ির সঙ্গে কিন্তু আমার 2 বছর পর দেখা হচ্ছে। আর রাতের খাবারের জন্যই তো ভর্তা ভাত বানাচ্ছিলাম, মানে কয়েক রকমের ভর্তা করব, সেটা পরে দেখিয়ে দিচ্ছি। যেটা বলছিলাম যে আমার শাশুড়ির সঙ্গে 2 বছর পরে দেখা হয়েছে 2023 সালে, যখন আমি অসুস্থ হয়েছিলাম। আমার একটা সার্জারি হয়েছিল, আমি বেশ 1 মাসের মতো অসুস্থ ছিলাম, 15 দিন হসপিটালে ছিলাম। দেন আমার যেদিন সার্জারি হয়ে গিয়েছে আমি আলহামদুলিল্লাহ একদম আউট অফ ডেঞ্জার ছিলাম, মানে সুস্থ হয়ে গিয়েছিলাম। ওই দিন আমার শাশুড়ি আসছিল আমাকে দেখতে, হসপিটালে আধা ঘন্টার মতো ছিল। তো ওই তো রাতের খাবার ছিল কাঁঠালের বিচি ভর্তা, চিংড়ি মাছ ভাজা, তারপরে আলু ভর্তা, ডিম ভাজা, তারপরে হচ্ছে এখানে পেঁপে ভর্তা ছিল, তারপরে ডাল ভর্তা ছিল, মানে 6-7 রকমের ভর্তা বানিয়েছিলাম। ডিম, তারপরে হচ্ছে চিংড়ি মাছ ভাজা, এগুলাই ছিল রাতের খাবার। কারণ রাতে হচ্ছে আমার হাজব্যান্ড কয়েকদিন ধরে বলছিল ভর্তা ভাত খাবে, তো এটার জন্য এইগুলাই করেছিলাম রাতে। আসলে আর এনার্জি পাচ্ছিলাম না এত কাজ করে।
যেহেতু লাইনে গ্যাসে এতটা সমস্যা থাকে কি বলবো, কতগুলো ভাজা মানে জিরাও করতে হবে, জিরার ফাঁকি নেই। তো রাতের বেলা আমি কাজগুলো গুছিয়ে রাখছিলাম যাতে সকালে আমার সমস্যা না হয় কাজ করতে। আমার শ্বশুরকে ১:৩০টার মধ্যেই খাবার দিতে হয়, মানে সে নামাজ পড়ে এসেই খাবারটা খেয়ে নেয়, নামাজের সঙ্গে সঙ্গেই নামাজ শেষ করে এসে খাবার খাবে। তো ওই অনুযায়ী তো সকালবেলা বুঝতে পারছো নাস্তা কত কাজ থাকে, রাতে ঘুমাতে লেট হয়ে যায়, সব কিছু মিলিয়ে আমার অসুস্থ শরীর, আমি একদম আর পারছিলাম না। তো তারা যে আমার বাসায় আসবে আমি আসলে সেটাই আশা করিনি। এর মধ্যেও কয়েকবার ঢাকা আসছে, বাট আমার বাসায় কিন্তু আসেনি, কারণ আমাদের বলতে পারো পারিবারিক সম্পর্কটা খুব একটা ভালো নেই। আমি যদি বলি আমার হাজব্যান্ডকে বিয়ে করার মেইন উদ্দেশ্য ছিল আমার হচ্ছে ননদ শাশুড়ি, কারণ ওদের সঙ্গে আমার বিয়ের আগে অনেক বেশি ভালো বন্ডিং ছিল, ভালো সম্পর্ক ছিল। বিয়ের পরে বিশেষ করে আমার বাচ্চা হওয়ার পরে আস্তে আস্তে কিন্তু সম্পর্কটা এত বেশি তিক্ত হয়ে গিয়েছে, এত খারাপ হয়ে গিয়েছে, যেটা একদম বলার কোনো ভাষা নেই আমার। তবে আমি আমার দিক থেকে আলহামদুলিল্লাহ আমি যতটা সম্ভব তাদের জন্য করার চেষ্টা করি। তারা যদি সম্পর্ক না রাখতে চায় সেখানে আসলে আমার কিছুই করার নেই, কিন্তু আমি আমার জায়গা থেকে লয়ার আছি, এটার জন্যই আমার ভালো লাগে। আসলে নিজের বিবেকের কাছে দিন শেষে মানে নিজেকে উপস্থাপন করে যদি তুমি দেখো তুমি রাইট আছো, তাহলে এর থেকে ভালো আর আনন্দের কিছুই হয় না। যাই হোক, তো এই তো পরের দিন হচ্ছে সকালবেলা নাস্তা করছিলাম, এখানে পাওয়াটা ডিম ছিল, তারপরে হচ্ছে আগের দিন যেহেতু আমি গরু মাংস রাতের বেলায় রান্না করে রেখেছিলাম ওটা ছিল, দেন হচ্ছে আম মানে ফল ছিল, তারপরে তো চা তো থাকবেই। তো এই তো আমার শাশুড়ি শ্বশুরের আমার হাজবেন্ডটা ওদের কিন্তু খাওয়া প্রায় শেষে দেখি, আর আমি কিন্তু মাত্র খেতে বসছি। তো ডিম পোচ ছিল, পরোটা, চা, এটা হলে কিন্তু আমার সকালবেলা আর কিছুই লাগে না। তো সকালে যেহেতু মানে কি বলবো উঠতে লেট হয়ে গিয়েছে, রাতে কাজ করেছিলাম। আর এই ভিডিওগুলো কিন্তু আমাদের হচ্ছে দেশের অবস্থা যখন খুবই খারাপ ছিল, আমাদের যে গোটা আন্দোলন চলতেছিল তার মধ্যে করা। তো এটার জন্য হচ্ছে প্রপার ভিডিওটা শেয়ার করতে পারিনি, যেহেতু শরীর খারাপ সব কিছু মিলে আসলে হয়নি। তো এই তো নাস্তা করে কিন্তু আমি 2 মিনিটও রেস্ট নিতে পারিনি। আমি আবার হচ্ছে রান্নাবান্নার কাজে লেগে পড়েছি, কারণ দুপুরে যেহেতু একটু বেশি রান্নাবান্না আছে, আর হচ্ছে লাইনের একদমই গ্যাস ছিল না। তো আমি সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি একবারে, যা রান্না করব। তো গতবার মানে আমার শাশুড়ি যখন আসছিল আমাকে বলছিল সে পাতলা ডাল খাবে। নর্মালি হচ্ছে আমার শাশুড়ি সবসময় ঘন করে ডাল রান্না করে, মানে গ্রামের বাড়িতে। তো মনে হলো সে তো পাতলা ডাল খুব পছন্দ করে, বিশেষ করে আমার হাতের পাতলা ডালটা তার নাকি খুব ভালো লাগে। সামহাউ কোনোভাবে এটা আমি শুনে নিয়েছিলাম, তো সেই কথাটা আমার মাথায় ছিল, তাই ডাল অর্ধেকটা উঠিয়ে রেখেছি যে পাতলা ডাল রান্না করব। আর এদিকে তো ইলিশ মাছ ছিল, ইলিশ মাছ ভাজছি। তো এই পর্যায়ে আমার ভিডিওটা যে বা যারা দেখছো, আমার যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, দয়া করে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি যারা নতুন আছো সাবস্ক্রাইব করোনি, তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। তো যেহেতু একটা চুলা আমার কিন্তু রান্না করতে অনেকটা সময় লাগছিল, আমি এদিকে হচ্ছে ইলিশ মাছটা ভেজে নিয়েছি আর রুই মাছ ভাজছি, এটা রান্না করব। কারণ একটা চুলা হলে যা হয় আর কি, একটা করে আইটেম হচ্ছে, একটা করে রান্না করছি, অনেকটা সময় লেগে যাচ্ছে। আবার টেনশনও হচ্ছিল, এদিকে সময় মতো তাদের খেতে দিতে হবে, মানে সব কিছু মিলিয়ে বুঝতেই পারছো বারবার বসে পড়ছিলাম, কারণ ব্যথায় আমি একদমই মানে কি বলবো কোনো কাজ করতে পারছিলাম না। আমি কখনো ওষুধ খাইনি ব্যথার 2014 সালের পরে, এই 2024 সালের এসেও কিন্তু আমার ওষুধ খেতে হয়েছে, মানে পিরিয়ডের ব্যথার জন্য এতটা তীব্র ব্যথা ছিল। যাই হোক, কিছু করার নেই, মানে সময়গুলোই খারাপ যাচ্ছে আমার। তো গেস্ট আসছে, তাদের জন্য তো রান্নাবান্না করতেই হবে। আর এদিকে হচ্ছে আমি রুই মাছটা ভুনা করবো মটরশুঁটি দিয়ে। তো আমার শাশুড়িকে জিজ্ঞেস করলাম খাবে কিনা, কারণ সে অনেক খাবারই হচ্ছে খায় না। মাঝখানে আর কোনো ফুটেজ নেই, অনেকটা লেট হয়ে গিয়েছিল। এদিকে করলা ভাজি করেছিলাম, তারপরে হচ্ছে গরুর মাংস ছিল, পোলাও ভাত, তারপরে এই তো রুই মাছ ভুনা, ইলিশ মাছ ভাজা, এই তো এইসবই ছিল। আর ছিল পাতলা ডাল সঙ্গে। তো তাদেরকে আমি খেতে দিয়েছি, 2টার মধ্যে খাবার কিন্তু তারা খেয়ে ফেলেছে। নর্মালি হয় আমি যখন বাসায় একা থাকি আমার বেবিকে খাই, ওর সঙ্গে আমি খেয়ে ফেলি, গোটা করে ওইভাবে আর খাওয়া হয় না টেবিলে বসে। তো এই তো আমি খাওয়া দাওয়া শেষ হলে সব কিছু গুছিয়ে মানে গোসল করব, বেবিকে খাওয়াচ্ছিলাম, এর মধ্যেই খাইয়ে দিয়েছি। কারণ দেখা যায় আমি মানে রেস্ট নিতে না পারলে আমি আজকে একদম আর কিছুই করতে পারবো না। এদিকে আমার ছোট্ট প্রিন্সেস দেখো কেকগুলো লুকিয়ে লুকিয়ে খাচ্ছে ফ্রিজ খুলে। ওর এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে, আমি খুব উপভোগ করি। যখনই ওর জন্য আমি কেক বানাবো ও সব সময় এভাবে লুকিয়ে লুকিয়ে খাবে। আর এই কাজটা করতে কিন্তু ওরও যতটা ভালো লাগে আমার তার চেয়েও বেশি ভালো লাগে এটা দেখতে। তো আমি দেখে ফেলেছিলাম, এটার জন্য কিন্তু সে মানে খুব লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, দুপুরে মানে কিছুটা সময় রেস্ট নিয়েছি। তো সন্ধ্যা নাস্তাও তো করতে হবে, যেই ডালটা আমি রান্না করেছিলাম মানে অর্ধেকটা রেখে দিয়েছিলাম, তো ওই ডালটা দিয়ে হচ্ছে আমি পেঁয়াজু বানিয়ে নিচ্ছি সন্ধ্যা নাস্তার জন্য। আর আমার হাজব্যান্ডও আজকে যেহেতু তাড়াতাড়ি চলে আসবে, তো ও কিন্তু বাইরে কিছু নাস্তা নিয়ে আসছিল। দেন কমন যেটা থাকে চা নাস্তা, আর আমার শাশুড়ি বলতেছিল মুড়ি থাকলে আমাকে দিও। তো আমার শাশুড়িকে চানাচুর মুড়ি খাইতে দিয়ে আমি এই তো নাস্তা বানাচ্ছি। আসলে এই সময়টা মনটা এত বেশি খারাপ ছিল, মানে এইদিকে খবর দেখছিলাম বারবার, মানে কি অবস্থা হচ্ছে আন্দোলনের, এত এত স্টুডেন্টরা মানে আহত হয়েছে, কয়েকজন নিহত হয়েছে, সবকিছু মিলে না আর ভিডিও করার মতো মুড ছিল না।
তবে কিছু কিছু মানে অংশ আমি নিয়ে রেখেছিলাম, মানে কি করব, কিছু তো আসলে করার নেই, কোনোভাবেই কিছু করতে পারছিলাম না। তো আমার শাশুড়ি কিন্তু টেনশনে পড়ে গিয়েছে, তারা গ্রামে কিভাবে যাবে। তো এই তো তারা ২-৩ দিনের মতো ছিল, দেন কিন্তু এই সমস্যার মধ্যে কিন্তু তারা চলে গিয়েছে। অবশ্য আমাদের এই সাইডটাতে অত বেশি প্রবলেম হয়নি, যেহেতু আমাদের বাসা ঢাকার খুবই কাছে। তো তাদেরও যেতে সমস্যা হয়নি, আমার হাজব্যান্ড দিয়ে আসছিল গাড়িতে উঠিয়ে, কারণ তারা কিছুতেই থাকতে চাচ্ছিল না। যাই হোক, পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, আমার শাশুড়িকে দিয়ে আসছি খাওয়ার জন্য। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি মানে রাতের জন্য, কারণ গরম একদমই খেতে পারবে না গরম ভাতটা, যেহেতু অনেক গরম পড়েছে। তাই ভাবলাম সিলিন্ডারিতে ভাতটা হয়ে যাক। আর এদিকে হচ্ছে চা বানাচ্ছি। তো নাস্তা কিন্তু মানে একটার পর একটা খাওয়াই হচ্ছে, বের করা হচ্ছে, তাই আর প্রপার ভাবে ভিডিও করা হয়নি। তো এই তো এদিকে হচ্ছে দুধ চা বানাবো। আর আমার হাজব্যান্ড কিন্তু এই তো বাইরে থেকে খাবার নিয়ে আসছিল, প্রায় অর্ধেকটা খাওয়া হয়ে গিয়েছে, বাকিটা আছে চা দিয়ে খাওয়ার জন্য। তো আমার হাজব্যান্ড ফ্রেশ হবে, মানে গোসল টোসল করবে, দেন হচ্ছে চা আমরা পরে খাবো। তো ভাবলাম আমার শ্বশুর শাশুড়িকে আগে দিয়ে নেই, কারণ ওনারা হচ্ছে সন্ধ্যাবেলা একটু চা খেতে পছন্দ করে। আর বিশেষ করে আমার শাশুড়ির কিন্তু চা খাওয়ার একদমই অভ্যাস ছিল না, বাট আমার থেকে কিন্তু তার অভ্যাসটা হয়ে গিয়েছে। তো ভাবলাম তাদের আগে দিয়ে নিই, দেন নিজের বাবা বের হোক, তারপরে আমরা দুজন একসঙ্গে খাবো। আর আমার বেবিকেও একটু হরলিক্স খাওয়াবো, সবকিছু মিলিয়ে এই তো চাটাও কিন্তু আমাদের হয়ে গিয়েছে। তো ভালোই একটা সময় কাটাচ্ছি। যাই হোক, যতই অসুস্থ থাকি না কেন, অসুস্থর মধ্যে কিন্তু সবকিছু করতে হবে। শরীর আর মন খারাপকে প্রাধান্য দিলে সংসার তো আর চলবে না। যাই হোক, তো আজকে ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ করে দিব। যে সকল আপুরা এবং ভাইয়ারা পুরো ভিডিওটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ সবাইকে।